নমস্কার, নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমরা আজকে একসঙ্গে উপস্থিত হয়েছি। আমার পাশে বসে রয়েছেন, আপনারা নিশ্চিত তাকে চেনেন, অনির্বাণ দা, ভয়েস অফ অনির্বাণের যে চিফ এডিটর। অনির্বাণ দার কাছেই চলে এসেছি আমরা আজকে। মূলত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা প্রত্যেকেই দেখেন অনির্বাণ দার ভিডিও যথেষ্ট ভালো ভিডিও করে, প্রতিবেদনগুলো যা তৈরি করে। আমি প্রতিনিয়ত ওনার একজন দর্শক বলতে পারেন, নিয়মিত দর্শক। আমি দেখে ওনার থেকে অনেক কিছু শেখার চেষ্টা করি। এরকম একটা অবস্থা দাঁড়িয়ে আজকে সরাসরি আমরা একদম বিষয়ে প্রবেশ করব। বেশি কথা বলার কোনো জায়গা নেই। সেটা হচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচন মেরে কেটে হাতে আর 10 মাস বাকি আছে। বলা যেতে পারে আপনার ভোটের দামামা বেজে গেছে। সমস্ত রাজনৈতিক দলগুলো ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে, রাজনৈতিকভাবে রাজনৈতিক প্রচারও শুরু করেছে। এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে দাদার কাছে আমার যে প্রশ্নটা মূলত, যে এই মুহূর্তে বামপন্থীরা রাজনৈতিকভাবে অনেকটা তাদের অক্সিজেন লেভেলটা বাড়িয়ে নিয়েছে। 2024 সাল পর্যন্ত তাদের একটা ঘাটতি ছিল, রাজনৈতিকভাবে তারা খানিকটা দুর্বল ছিল। কিন্তু 2024 সাল পড়ার পরপর তারা কিন্তু তাদের রাজনৈতিক শক্তিটা খানিকটা বাড়িয়েছে, শহর ছেড়ে গ্রামের দিকে। এরকম একটা অবস্থায় তাদের যে শূন্য রয়েছে বিধানসভায়, লোকসভায়, পশ্চিমবঙ্গ থেকে, সেই জায়গাটা তারা কাটাতে চাইছে। এইটা কিভাবে সম্ভব, আপনার কি মনে হয় দাদা? না, প্রথমেই আপনাদের আবারও একটু প্রণাম জানাই। অ্যাকচুয়ালি প্রিন্স হচ্ছে আমার ছোট ভাই বলতে পারেন। আমি খুব ভালোবাসি ওকে। ওর যে চ্যানেল নজরে বাংলা অফিসিয়াল, আমি প্রতিনিয়ত দেখি এবং মাঝে মধ্যে একটু কমেন্টও করি। আমার খুব ভালো লাগে। ও ভীষণ ভালো ভালো সাবজেক্ট বেছে তার উপরেই এগুলো করে। আপনারাও দেখবেন, যারা দেখছেন নজরে বাংলা অফিসিয়াল তারা তো দেখছেনই। যারা হয়তো এখনো ফলো করছেন তারা একটু সাবস্ক্রাইব করে ওর পাশে থাকবেন। আর দেখুন, ও যে প্রশ্নটা করলো প্রিন্স, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে 2026টা সত্যি আর 1 বছরও হাতে সময়। এখন বামপন্থীরা, তুমি যেটা বলছো যে তাদের পরিধিটা অনেকটা ব্যপ্ত করেছে, কিন্তু সত্যি কথা বলছি, আজকের দিনে দাঁড়িয়ে বামপন্থীদের সামনে যে ইস্যুগুলো ছিল, যে ইস্যুগুলো নিয়ে লড়াইটাকে একদম প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়া যেত, ততটা কিন্তু বামপন্থীরা করতে পারছে না। একদম একদম, এটা ঘটনা। এখন এটা না পারার পেছনে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে বিরোধী পরিসরটা। দেখো, 2011 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতায় এসেছিলেন, তখন কিন্তু তিনি বামফ্রন্টের, মানে বিশেষ করে সিপিআই এবং বামফ্রন্টের বিরুদ্ধে সমস্ত মানুষকে একটা বাক্সে ভোট ফেলাতে পেরেছিলেন। কারণ সে চরম দক্ষিণপন্থী নকশাল বলো, চরম বামপন্থী যারা বলো, এমনকি মানে বিজেপিরও পরোক্ষ একটা সাপোর্ট ছিল। একদম একদম। কিন্তু বামফ্রন্টের পক্ষ থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা সম্ভব হচ্ছে না, কারণ বিরোধী পরিসরের একটা সিংহভাগ দখল করে আছে বিজেপি। এখন এ রাজ্যের, এটা তো অস্বীকার করে লাভ নেই যে 30% ধর্মগতভাবে তারা মুসলিম। তো তারা এখন ওই লেজারেবল হিসাবে টু প্রোটেক্ট বিজেপি, তারা এদিকে বিজেপিকেও বিরুদ্ধেই ভোটটা দিচ্ছে। এবং একটা পাশাপাশি জায়গা, সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষ যারা হিন্দু, তারাও দেখছে যে বামপন্থীদেরকে ভোট দিয়ে বামপন্থীরা তো এই মুহূর্তে ক্ষমতায় আসবে না, কারণ বামপন্থীদের রাস্তাঘাটে আন্দোলনে থাকলেও সেভাবে, যেভাবে মমতা ব্যানার্জি 2011 সালে আন্দোলনগুলো করেছিলেন, সেটা করতে পারছে না। স্বাভাবিকভাবেই আমার মনে হয় যে বামপন্থীরা শক্তি নিশ্চয়ই বাড়িয়েছে। 2026-এ শূন্য থাকবে না, কিন্তু বামপন্থীদের এখনো সেই জায়গায় পৌঁছতে গেলে, অর্থাৎ মানুষের কাছে পৌঁছতে গেলে, মানুষের কাছে পৌঁছতে হবে। আপনি যেটা বললেন একদম, মানুষের কাছে পৌঁছতে হবে, সেটা পৌঁছতে পারছে না। কিন্তু আমার একটা জিনিস আমি লক্ষ্য করেছি, বহু মানুষের সঙ্গে ধরেন অফিস আদালতে, বাসে, ট্রেনে যে কথা হয়, মানুষের মধ্যে থেকে একটা জিনিস প্রকাশ হচ্ছে, মানুষের মনের মধ্যে থেকে বেরিয়ে আসছে, যেটা হচ্ছে তৃণমূলকে মানুষ আর বিশ্বাস করতে পারছে না। সমস্তভাবে তৃণমূল কংগ্রেস ব্যর্থ হয়েছে রাজ্যের একটা সঠিক প্রশাসন চালানোর ক্ষেত্রে। এবং মুসলিমরা, তৃণমূল যে একটা চিন্তাভাবনা করে বসেছিল এতদিন, যে মুসলিম ভোট সংখ্যালঘু মানে তো মুসলিমকেই বোঝানো হয় এখানে,
মুসলিম ভোটের উপরে তাদের একটা একচ্ছত্র আধিপত্য আছে, এইটা তারা ভেবে নিয়েছিল। এটা অনেকটা সরছে। কিন্তু সেটা অনেকটা নয়। দেখুন, এই সম্প্রতি যদি আপনি একটু লক্ষ্য করেন, আপনার মুসলিমদের একজন নেতা, সে আবার হচ্ছে তৃণমূলের বিধায়ক, প্রকাশ্যে যে ধরনের কথা বলেছে এবং যার কথায় মুসলিম ভোট অনেকটা অংশেই প্রভাবিত হয়, সেই হচ্ছে হুমায়ুন কবির, ভরতপুরের যে বিধায়ক। তিনি কিন্তু একটা কথা বলেছে, সেটা হচ্ছে মুসলিমদের ভোটটাকে তৃণমূল ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছে এবং মুসলিম সংখ্যালঘু মুসলিম মানুষেরা তারা কিন্তু অনেক দিক থেকে বঞ্চিত, যেগুলো তাদের পাওয়া কথা ছিল সেগুলো তারা পাচ্ছে না। একদম ঠিক। এবং হুমায়ুন কবির যে কাজটা করছে সেটা হচ্ছে তিনি একটা আলাদাভাবে সার্ভে করছে মুসলিমরা কতটুকু তৃণমূলের প্রতি শ্রদ্ধা মানে ভালোবাসা আছে বা বিশ্বাসটা করছে। এবং তিনি যে কথা বলেছেন, মুসলিমরা ধীরে 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 তৃণমূল থেকে সরে যাচ্ছে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের উপরে যে মুসলিমদের একত্রিত আধিপত্য সেটা কিন্তু কমতে শুরু করেছে। না প্রিন্স, তুমি যেটা বলছো এটা ঠিক। দেখো, প্রথম কথা বলি, হুমায়ুন কবির সকালে যেটা বলেন সন্ধ্যেবেলা সেটা প্রত্যাহার করেন। একদম একদম। এটা আমরা বেশ কতকগুলো ঘটনায় দেখেছি। আসলে মুসলিম ভোটটা যে সরে যাচ্ছে, এটা তুমি একদম ঠিক জায়গাটায় ধরেছো। আমার মনে হচ্ছে যে প্র্যাকটিক্যালি এর পেছনে যে প্রধান কারণ সেটা হচ্ছে এই যে ওয়াকআপ আন্দোলন। এই ওয়াকআপ আন্দোলনটা একটা দানা বেঁধেছিল এই রাজ্যে, কিন্তু যেটা দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বললেন যে ওয়াকআপ নিয়ে এই রাজ্যে আন্দোলন করতে গেলে আমার থেকে খারাপ কেউ হবে না, আপনারা দিল্লিতে চলে যান। একদম। অর্থাৎ ওইখানটায় কিন্তু মুসলিম সম্প্রদায় একটা মানে ক্ষোভ তাদের জন্য যে সরকারের উপরে। দ্বিতীয়ত যেটা আমার মনে হয় সেটা হচ্ছে ওই মোয়াজ্জেম ইমামদের ভাতা ছাড়া আর ওই নামমাত্র কিছু মুসলিমদের স্কলারশিপ ছাড়া যে প্রভূত উন্নয়ন সেটা কিন্তু সমাজে সেটা কিন্তু হচ্ছে না। পক্ষান্তরে আপনাকে আরেকটা কথা বলে রাখি, মুসলিম ভোট, সংখ্যালঘু মানে মুসলিম ভোট, এরা তৃণমূলের দিকে কনভার্ট হয়ে গিয়েছিল কেন? যেহেতু তৃণমূল সরকারে রয়েছে, বামপন্থীরা সরকারে নেই। বামপন্থীরা তারা খারাপ চোখে দেখে না, কিন্তু যেহেতু তাদেরকে নিরাপত্তাটা দিতে পারবে না, যেহেতু বিজেপির প্রতি তাদের অনেকটাই ক্ষোভ রয়েছে এবং বিজেপিকে খানিকটা ভয় পায়। বিজেপি হচ্ছে মুসলিম বিরোধী কথাবার্তা বলে এবং মুসলিম বিরোধী রাজনীতিটা করতে তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে বিজেপি। সেই জন্য এই ভয়ে আশ্রয়স্থল হিসেবে বেছে নিয়েছিল তৃণমূলকে। একদম। এবং হুমায়ুন কবির যেটা প্রকাশ্যে এনে দিয়েছে, বামপন্থীরা এতদিন ধরে যে অভিযোগটা করে আসছিল যে তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা গোপন আঁতাত রয়েছে, সেটা কিন্তু হুমায়ুন কবির প্রকাশ্যে নিয়ে এলো। কিভাবে? যে শুভেন্দু মুসলিমদের সম্পূর্ণরূপে বিদ্বেষমূলক কথাবার্তা বলে এবং তিনি কথাও বলে তিনি মুসলিমদের বিরোধী দলনেতা, মুসলিমদের বিধায়ক, এই মাফ করবেন, হিন্দুদের বিরোধী দলনেতা, হিন্দুদের বিধায়ক এবং হিন্দু হিন্দু ভাই ভাই। এবার হিন্দু হিন্দু ভাই ভাই মুসলিমদের ভীষণভাবে অপছন্দ করে, বিদ্বেষমূলক মনোভাব একটা ছড়ায় মুসলিমদের বিরুদ্ধে। সেই তৃণমূল কংগ্রেসের একটা অংশের বিধায়ক, কিছু নেতৃত্ব, তারা আবার সেই শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রক্ষা করছে এবং রাতে অন্ধকারে তারা নাকি শুভেন্দু অধিকারীকে ভেট পাঠায়। আচ্ছা প্রিন্স, এই তোমার কথার মধ্যেই একটা কথা বলি। দেখো, বিরোধী দলের কাজটা কি? প্রধান বিরোধী দল তাদের কাজটা কি? সরকারের সমালোচনা করা, একদম একদম। সরকার যে খারাপ কাজগুলো করছে তার থেকে যাতে সরকার পিছু হটে তার জন্য একেবারে সরকারকে নাড়িয়ে দাও, রাজনৈতিকভাবে তার বিরোধিতা করো, রাজনৈতিকভাবে বিরোধিতা করো, নাড়িয়ে দাও। ঠিক ঠিক। আচ্ছা, একটা কথা আমি তোমাকে বলি এবং তোমার দর্শক যারা তাদেরকেও বলি, এই যে 14 বছর, প্রায় 15 বছর হতে যাচ্ছে, এখনো পর্যন্ত প্রধান বিরোধী দল হিসাবে বিজেপির ভূমিকাটা কি? সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে দেখো, এটা কেউ অস্বীকার করতে পারবে না যে এখানে 100 দিনের কাজের টাকা তৃণমূল চুরি করেছে, যার জন্য কেন্দ্রীয় সরকার সে 100 দিনের প্রকল্পটা বন্ধ করে দিয়েছে। কিন্তু কেন যারা দুর্নীতি করলো তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এফআইআর করা হলো না বা গ্রেপ্তার করা হলো না? আবাস যোজনার ক্ষেত্রেও তাই। এবং ধরো এই যে সারদা থেকে শুরু করে যতগুলো মানে সিবিআই ইডি এনকোয়ারি চলছে, এমনকি অভয়া পর্যন্ত, একদম এই যে সেটিংটা পরিষ্কার যে আরএসএস বিশেষ করে মোহন ভগবত কখনোই চায় না যে মমতা ব্যানার্জি সরকারটা বিপদে পড়ুক। যার জন্য এখন শাসক বিরোধী প্র্যাকটিক্যালি এই রাজ্যে একাকার হয়ে গেছে। আপনি সঠিক জায়গাটা ধরেছেন। আমি এই দিকটাতে আসতে চাইছিলাম, যেটা হচ্ছে একদিকে তৃণমূলের পাশ থেকে মুসলিম ভোট সরে যায় মানে তৃণমূলের কিন্তু একটা বিপর্যয় 2026 বিধানসভা নির্বাচন অবধারিত। কেননা তৃণমূল কংগ্রেস টিকে আছে কিছু হিন্দু ভোট আর প্রায় 90 থেকে 95% মুসলিম ভোটের উপর, 30% মধ্যে 30% মধ্যে
90 থেকে 95%। এইবার এই মুসলিম ভোটের টান পড়া মানে মমতা ব্যানার্জি বিপর্যয়। তাহলে কি সব হিন্দু ভোট কি বিজেপিতে চলে যাবে? না। হতে পারে না। আমার যেটা ব্যক্তিগত ধারণা যে হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষ 70% ঠিক, কিন্তু হিন্দু অংশের সেই 70% মানুষের ঘরে বেকার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আপনার স্কুল কলেজগুলো বন্ধ হচ্ছে, সেই 70% হিন্দু ঘরের ছেলে মেয়েরাও তো ভুগছে, সাধারণ মানুষরাও তো এর মমতা ব্যানার্জি যে জনবিরোধী নীতি, সেই নীতির ফলে এরাও ভুগছে। কিন্তু এইগুলো নিয়ে বিজেপি বিরোধী দল হিসেবে সেই রাজনীতিটা করতে পারলো না, করলো না, কারণ উপরের নির্দেশেই তো এরা করে, একদম একদম সেভাবেই করলো না। আপনি সঠিক জায়গা ধরেছেন। এবং আরেকটা জিনিস দেখো প্রিন্স, আমি তোমাকে বলি, সেটা হচ্ছে যে এই যে তুমি যেটা বললে যে 70% হিন্দু ভোট, তাহলে কি বিজেপির দিকে পড়বে না? সেটা আমিও মনে করি। কিন্তু এইখানে এই হিন্দু ভোটের মধ্যেও তো আবার পুরো অংশটা কোনো একদিকে আসবে না, না, বিজেপির দিকে তো একটা অংশ যাবেই, এটা তো অস্বীকার করে কোনো লাভ নেই। আর সংখ্যালঘু সহ পাশাপাশি যারা ধর্মনিরপেক্ষ হিন্দু, সেই অংশটার ভোটও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বামেদের পক্ষে থাকলেও তারা কিন্তু আলটিমেটলি তৃণমূলকে দেবে, জানে যে তৃণমূল একমাত্র সরকারে আছে, তারা কিছুটা আমাদের রক্ষা করতে পারে। না, এইখানে আপনার সঙ্গে আমার কিছুটা দ্বিমত আছে। এই কারণে দ্বিমত আছে, আমি সংখ্যালঘু ভোটের কথা যেটা বললাম ঠিক আছে, ওটা ছেড়ে দিলাম পাশে, ওটা তৃণমূলের কাছ থেকে সরে গেছে। ধরে নিন তৃণমূলে যে 30%, 90 থেকে 95% মুসলিম ভোট, সেখানে মুসলিম ভোট ওখান থেকে একটা বড় অংশ সরে যাবে নির্দ্বিধায় একদম, এখানে অন্য কোনো কথা হবে না। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে তৃণমূল কংগ্রেস টিকে আছে লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলা ভোটের উপর, একদম। এবং এই মহিলা ভোটে কিন্তু এবার টান পড়বে, যে থাবাটা দিয়ে দিয়েছে এই অনুব্রত মণ্ডল। আপনি ভাবুন, আমার ঘরের লোক হচ্ছে লক্ষ্মীর ভান্ডার পেতে পারে, পাচ্ছে ধরে নিন, এইবার আমার ঘরের লোককে যদি অনুব্রতরা, যে তৃণমূল সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, সেই তৃণমূলের নেতা মহিলাদের উদ্দেশ্য করে অশালীন ধর্ষক সুলভ মানসিকতা তার থেকে প্রকাশ পাচ্ছে, স্বাভাবিকভাবে সমাজের মহিলারাও ওই 1000 টাকার বিনিময়ে পুলিশ কোনো স্টেপ নিতে পারছে না। 1000 টাকার বিনিময়ে মহিলাদের ইজ্জতটা কিন্তু বিকিয়ে দেবে না। 100 তুমি দিচ্ছ, এটা সরকার দিচ্ছে, তুমি মহিলাকে যে লক্ষ্মীর ভান্ডারে টাকা দিচ্ছ, ওটা কিন্তু জনগণের টাকাই তুমি তাকে দিচ্ছ, একদম। তার বিনিময়ে তুমি মহিলাদের সম্মান নিয়ে টানাটানি করতে পারো না। প্রথমত নারীর এখানে সুরক্ষাটা খুবই কম আমাদের রাজ্যে। হ্যাঁ হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রেই তো মহিলা নির্যাতন হচ্ছে, এবং ডায়েরি করতে গেলে অনেক অভিযোগ আছে, ডায়েরি নেওয়া হচ্ছে না। তারপরে এই ধরনের যে কথা, একটা শাসক দলের নেতা, এবং সব থেকে বড় কথা হচ্ছে ওই যে লিটন দাস, তুমি যে কথাটা বলছো, লিটন হালদার, ওই যে পুলিশ অফিসার বোলপুরে, আচ্ছা এই লক্ষ্মী ভান্ডারটা তো সকলের জন্য, তাহলে যদি ওনার স্ত্রী লক্ষ্মী ভান্ডার পান, তাহলে ওনার স্ত্রীকে সরকার এই কাজটাকে সমর্থন করতে পারে না। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে আমাদের যেটা অবাক করছে, যে আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু এই ব্যাপারটা একদম তিনি কিন্তু আবার পুলিশ মন্ত্রী, ভাবতে হবে। সুতরাং রাজ্যটা একটা নৈরাজ্যের দিকে যাচ্ছে। হ্যাঁ, এবং এইখানে দাঁড়িয়ে বামপন্থীদের যেটা আমার মনে হয়, এখানে আপনাকে একটা আমি থামাই একটু, এখানে একটা জায়গায় আপনি যে একটা সঠিক জায়গায় টাচ করলেন, সেটা হচ্ছে পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী তিনি মহিলা, পুলিশ মন্ত্রী হয়ে পুলিশ কর্মচারীর ঘরের মহিলাদের সম্মানটা রক্ষা করতে গিয়ে তাকে রক্ষা করতে পারছে না, এবং পুলিশ মন্ত্রী হয়েও পুলিশ কর্মচারীর সম্মানে যারা হাত দিল তাদেরকে গ্রেপ্তার পর্যন্ত করতে পারছে না। স্বাভাবিকভাবেই সাধারণ নারী সমাজ যারা, তারা কিন্তু আশঙ্কিত একদম, যে আমাদের সম্মানটা কোথায়। এখানে কিন্তু তৃণমূলের একটা বড় মহিলা ভোটে বিপর্যয়ের সম্মুখীন অবধারিতভাবে। এবং দেখো আরেকটা মজার ব্যাপার প্রিন্স, সেটা হচ্ছে এই পুলিশকেই আমরা দেখছি যে চাকরিহারা যারা শিক্ষক আন্দোলন করছে, তাদের পেটে লাথি মারছে, ঠিক মানে কার্যত পেটে লাথি মারছে, লাঠি ফাটি তো ছেড়েই দাও, ওটা তো আছেই, এবং মহিলাদের কামড়ে দিচ্ছে মহিলা আন্দোলন। এই আপনার মনে থাকবে অরুণিমা পাল, আমি সেটাই বলছি যে একটা নৈরাজ্য। তবে হ্যাঁ, তুমি যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলে, আমি আবারও বলবো, সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যালি বামেদের এই মুহূর্তে যেটা আরো বেশি করে উচিত, যে শুধু মমতা ব্যানার্জির সমালোচনা নয়, শুধু বিজেপি এবং তৃণমূলের মধ্যে সেটিং তত্ত্বটাকে নয়, একদম একেবারে বিকল্প মানুষের কাছে হাজির করা।
যে 100 দিনের কাজটাকে 200 দিন করতে হবে, মিনিমাম ওয়েজ 600 টাকা করতে হবে, আবাস যোজনার টাকা কেন্দ্রকে দিতে হবে, একইভাবে 100 দিনের কাজের টাকা দিতে হবে, ঠিক, কেন্দ্রকে রাজ্যের যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে মামলা করতে হবে, তাদের গ্রেপ্তার করাতে হবে, আইনত ব্যবস্থা নিতে হবে। এবং নতুন শিল্প চাই, নতুন চাকরি চাই, মহিলাদের সুরক্ষা চাই। এই বিকল্পগুলো নিয়ে একদম প্রান্তিক মানুষের কাছে না গেলে, শুধু আন্দোলন ওই ধর্মতলা বা কলকাতা ওরিয়েন্টেড হলে হবে না। আমি এটাই বলতে চাইছি যে কৃষকের ফসলের ন্যায্য দাম, শ্রমিকের ওপর যে শোষণ চলছে, গ্রামগঞ্জে যে অনুন্নয়ন হচ্ছে, তার বিরুদ্ধে বামপন্থীদের এখন ছোট ছোট আকারে হলেও গ্রাম্য বৈঠক, তোমার পাড়া বৈঠক, মাঠ বৈঠক, চাতাল বৈঠক করে মানুষের কাছে যেতে। এইটাই আমি আমি ইতি টানতে চাইছিলাম এই জায়গাটা দিয়েই, মাফ করবেন, যে পশ্চিমবঙ্গে যারা রাজনীতি করতে আসে, পশ্চিমবঙ্গের রাজনীতিটা সম্পূর্ণ আলাদা এবং বামপন্থীদের একটা রাজনৈতিক ধারাবাহিকতা, যে ধরনের রাজনীতিটা তারা করে আজকে এত জায়গায় এসছে, 34 বছর হচ্ছে তারা শাসন ক্ষমতায় ছিল, সেটা হচ্ছে একদম প্রান্তিকে মানুষের কাছে মিশে যাওয়া। মানুষের বামপন্থী একজন সিপিএম এর নেতা বা একজন ফরওয়ার্ড ব্লকের নেতা বা সিপিআই নেতা বলে দিতে পারতো কোন পাড়ায় কতগুলো ভোট আমাদের আসবে, সিপিএম এর হবে, কতগুলো ভোট বামেদের হবে, কতগুলো কংগ্রেস, কতগুলো বিজেপি হতে পারে, এটা বলে দিতে পারতো। এটা বলতে পারতো এই কারণে যেহেতু জনগণের সঙ্গে নিবিড় সম্পর্কটা ছিল। এইবার বিরোধী রাজনৈতিক দলগুলো, বিজেপি কিন্তু সেই জায়গাটা অনেকটা ধরতে চাইছে, কিন্তু ওদের যে মতন ভোট মেকানিজমটা, হ্যাঁ, এবার বামপন্থীদের ভুলটা কোথায় হচ্ছে? বামপন্থীদের অনেক ভুল আছে দাদা, মানুষের কাছে এখনো তারা পৌঁছতে পারছে না। যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটা কথা বলেছিল, আমার এখনো এটা আমার কানে বাজে, সেটা হচ্ছে বামপন্থীদের কিছু নেতা কর্মীদের মধ্যে মানসিকতায় মেদ জন্মেছে, যার ফলে তারা আর ওই বেরোতে চাইছে না, মানুষের সঙ্গে সেই সম্পর্কটা তৈরি করতে চাইছে না, পারছে না। এইটা কিন্তু তৈরি করতে, মানুষের আস্থা কিন্তু এখনো বামপন্থার উপরে একদম। আপনি যদি একটু হাটে বাজারে একটু লক্ষ্য করেন, কান পাতেন, দেখবেন এইটা কিন্তু বলার চেষ্টা করে বা মানুষ বলে বামফ্রন্ট আমল ভালো ছিল, বামফ্রন্ট আমল ভালো ছিল, এবং এটাও বলে বামপন্থীরা ক্ষমতায় না থাকলেও আর যাই হোক এরা দুর্নীতিগ্রস্ত নয় একদম। আর মানুষ কিন্তু দুর্নীতিমুক্ত লোকেদেরই পছন্দ করে একদম। এই সময় দাঁড়িয়ে যদি বামপন্থী নেতা কর্মীরা যদি মানুষের কাছাকাছি পৌঁছতে পারে, মানুষ যে কারণগুলোর মধ্যে দিয়ে আজকে দুর্বিষহ যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে, তৃণমূলের যে জনবিরোধী নীতি বলে যে অভিযোগগুলো করে বামপন্থীরা, এই অভিযোগগুলো নিয়ে আজকে মানুষ লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা পাচ্ছে কথা ঠিক, কিন্তু তার পরিবারের বেকার ছেলেটা, বেকার মেয়েটার তার চাকরি নেই, চাকরি পেলেও সে রাস্তায় বসে আছে। অন্যদিকে দেখুন স্কুলগুলো বন্ধ হচ্ছে, বেসরকারি স্কুলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, মানুষ সরকারি স্বাস্থ্যের অবস্থা ভেঙে পড়েছে। সব থেকে বড় কথা হচ্ছে শিক্ষা ব্যবস্থাটা যদি বিপর্যয়ের মধ্যে চলে যায়, একটা সমাজ ব্যবস্থা ধ্বংসের মুখে পড়ে যায়, সেই জায়গাটা মানুষের কাছে গিয়ে পৌঁছতে পারছে না বামপন্থীরা। এ কথাও ঠিক প্রিন্স, পাশাপাশি আমি যেটা বলি সেটা হচ্ছে এই রাজত্বে মিথ্যা মামলা এটা আছে, তারপরে হচ্ছে পাড়ায় তৃণমূল দাদাগিরি, এগুলো আছে। তার ফলে হয়তো গ্রামাঞ্চলে অনেক বামপন্থীরা বেরোতে পারছে না, এটা ঠিক। কিন্তু এটাও তো ঠিক যে বামপন্থী রাজনীতি করতে এসছি, আমি কুসুমাতীর্ণ পদ্ধতি আমি হাঁটবো, এটা তো মনে করার আমার রাস্তায় গোলাপ ছিটানো থাকবে না। কিন্তু আমার কথা হচ্ছে আপনি যে জায়গাটা ধরলেন, আমি সেই জায়গাটায় খুব সংক্ষেপে শেষ করতে হবে, ভিডিওটা একটু বড় হচ্ছে, শেষ করতে হবে। এই যে আপনি যেটা ধরলেন, আজকে বামপন্থী কর্মী সমর্থকদের কথা ছেড়ে দেন, সাধারণ মানুষ যারা বামপন্থীদের সমর্থন করে, যারা একটা মিছিল বা একটা মিটিং করলে আগে যারা বেরিয়ে আসতো, তারা এই তৃণমূল কংগ্রেস, আপনি যেটা বললেন মিথ্যে মামলা, ভয় দেখানো, এই জায়গাগুলো যদি সাহস জোগাতে হবে তো বামপন্থীদের, হ্যাঁ তোমার উপরে মিথ্যে মামলা দিলে আমরা রাজনৈতিকগতভাবে তার মোকাবেলা করব, তোমার পাশে আছি। বড় নেতাদের নিচু তলায় নামতে, সাধারণ কর্মীদের মনে সাহস যোগাও, তোমার উপরে আক্রমণ এলে আমরা আছি তোমার পাশে, তোমার বিরুদ্ধে মিথ্যে মামলা হলে রাজনৈতিকগতভাবে পার্টির তরফ থেকে আমরা মামলা লড়ে দেবো। মানে বড় বড় উকিল রয়েছে সিপিএম পার্টির বামপন্থীদের, এই জায়গাগুলো বামপন্থীরা যদি ধরতে পারে না দাদা, 2026-এ আমি বলছি না সরকার পরিবর্তন হয়ে যাবে, বিজেপি শূন্য হয়ে যাবে কথা বলছি না, বিজেপির যা এই মুহূর্তে যা গ্রাফ, রাজনৈতিক গ্রাফ, বিজেপির রাজনৈতিক গ্রাফ কিন্তু নিম্নগামী, এ বিজেপি তোলা মুশকিল আছে। কিন্তু এই জায়গাটা যদি সিপিএম ধরতে পারে, এই 2026-এর বিধানসভা নির্বাচনে আমি যেটা দেখতে পাচ্ছি 30 থেকে 35টা সিট সিপিএম এর বাঁধা,
সেটা বাড়তেও পারে, আর এটা বাড়ার সম্ভাবনা রয়েছে। বাড়তে পারে বৃহত্তর বাম এবং গণতান্ত্রিক এইবার পরিসরটাকেও বাড়াতে। এইবার যেটা উদ্যোগটা নিয়েছে, এই যে গত উপনির্বাচনে আমরা দেখেছিলাম সিপিআইএমএল এর সঙ্গে জোট করে, শুধু সিপিআইএমএল নয়, আরো যারা বামপন্থী ওই এসইউসিআই কে বাদ দিয়ে, এসইউসিআই তৃণমূলের পয়সায় চলে একটা অভিযোগ কিন্তু আছে দাদা। না সেটা ঠিক আছে, কিন্তু আমার এই মুহূর্তে হচ্ছে এনিমিজ বাই ফ্রেন্ড, এটা তো ঘটনা যাদের আদর্শগতভাবে যাদের সঙ্গে কিছুটা মিল আছে, তারপর আমি এনিমিজ বাই ফ্রেন্ড মানে বিজেপিও তো তাহলে এই রাজ্যে তৃণমূলের বিরোধী, তাহলে বিজেপি তো আমার বন্ধু হতে পারে না। কিন্তু আমরা যেটা বলি যে আমরা যেটা মনে করি, অন্তত বামপন্থী ভাবধারা যারা চলতে চায়, ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক মানুষদেরকে একটা মহামিলন মঞ্চ এখানে গড়ে তুলতে হবে। এইটা যদি করতে পারে, যেটা করছে সম্প্রতি মৌলালিতে করলো, এটা যদি করতে পারে না, 2026 সালে তৃণমূলের বিপর্যয় অবতারিত সরকারে হয়তো টিকে যাবে, লেখ মানে খুঁড়িয়ে বলা যাচ্ছে না, কিছুই বলা যাচ্ছে না, তবে মানে একটা খুব আতঙ্কিত অবস্থায় রয়েছে এবং কেন্দ্রীয় সরকারের ওপরেও কিন্তু বামপন্থীদের চাপটা বাড়াতে, হ্যাঁ এটা করতে হবে। এই হচ্ছে মূলত বিষয়। প্রিয় দর্শক, আর দীর্ঘায়িত করব না ভিডিওটি, এইটাই এই অবধি রাখবো। যদি আপনাদের মনে হয় এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই নজর ও বাংলা অফিসিয়াল চ্যানেল একটু দেখবেন। আমাদের অনির্বাণ দা রয়েছে, একজন ভালো মানে একজন রাজনীতিবিদ বলা চলে, ওনার যা বিশ্লেষণ আমরা শুনি, তাতে করে রাজনীতিবিদের মতো বিশ্লেষণ করে। এই চ্যানেলটাকেও আপনারা পাশে থাকবেন, আপনারা আছেন সবসময় পাশে, জানি এত সুন্দর বিশ্লেষণ ওনার, খুব ভালো লাগে। আমরা দুই ভাই মিলে দুটো চ্যানেল করেছি, একটা ভয়েস অফ অনির্বাণ, একটা হচ্ছে নজর বাংলা অফিসিয়াল। আশা করব আপনারা প্রত্যেকেই আমাদের অত্যন্ত শ্রদ্ধা নেবেন, ভালোবাসা নেবেন এবং দুটো চ্যানেলকেই আপনারা সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি প্রতিবেদনের সঙ্গে নিশ্চিতভাবেই।